হ্যালো ভিউয়ার্স, 10 মিনিটস অ্যাকাউন্টিং ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি ভালো আছো। আজকে আমরা নবম-দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের রেওয়ামিল অধ্যায়ের নতুন একটি পর্ব নিয়ে হাজির হলাম। দেখো, আজকের পর্বে আমরা 6 নং সৃজনশীলটি সমাধান করে দেখাবো। 6 নং সৃজনশীলে বলেছে দোয়েল এন্টারপ্রাইজের 2017 সালের 31শে ডিসেম্বর তারিখের বিভিন্ন হিসাবের জের নিম্নরূপ। তার মানে দোয়েল এন্টারপ্রাইজের যে 2017 সালে যে লেনদেনগুলো আছে সেই হিসাবের লেনদেনগুলো নিচে দেয়া আছে। তার উপর ভিত্তি করে আমরা ক, খ, গ তিনটি প্রশ্ন সমাধান করব। প্রথম প্রশ্নে বলেছে উপযুক্ত তথ্য হতে সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। সমন্বিত ক্রয় বের করতে বলেছে। দেখো, সমন্বিত ক্রয় বের করার জন্য আমাদের একটা সূত্র জানতে হবে। সেই সূত্রটা আমরা অনেকে জানি, তারপর আমি বলছি। সূত্রটা হচ্ছে কমনিত সমন্বিত ক্রয় বের করার সূত্র হচ্ছে যেমন প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় বাদ ক্রয় ফেরত বাদ হচ্ছে সমাপনী মজুত পণ্য। ঠিক আছে, এই সূত্রটা আমরা জানি। তাহলে এই সূত্রের উপর ভিত্তি করে আমরা এই লেনদেনগুলো থেকে সমন্বিত ক্রয় বের করব। দেখো, আমরা যে সূত্র জানি, আমাদের প্রথমে আসবে হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য। তাহলে দেখো, এই যে প্রারম্ভিক মজুত পণ্য এখানে দেয়া আছে 30,000 টাকা। ঠিক আছে, তার সাথে আমরা কি করব? চলো তাহলে আগে আমরা প্রারম্ভিক মজুত পণ্যটা লিখি। এর জন্য যে ঘর করতে হবে, দেখো লিখতে হবে সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় ক নাম্বার দিয়ে, তারপর বিবরণ টাকা টাকা। আচ্ছা, তাহলে সূত্র অনুযায়ী আমরা প্রথমে আমাদের লিখতে হবে প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য আমাদের কত ছিল প্রশ্নে? দেখো এখানে দেয়া আছে 30,000 টাকা। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য হবে 30,000 টাকা, আমরা এখানে লিখব। আচ্ছা, তারপর বলেছিলাম কি যে যোগ হবে ক্রয়। তাহলে আমরা লিখব যোগ ক্রয়। ক্রয় আমাদের কত? দেখো, ক্রয় খুঁজে বের করতে হবে আমাদের। ক্রয়, এই যে ক্রয় হচ্ছে আমাদের 2,54,000 টাকা। তাহলে আমাদের দেখতে হবে যে ক্রয়ের সাথে কোনো কিছু আছে কিনা। ক্রয়ের সাথে যেমন ক্রয় ফেরত, ঠিক আছে, যেটাকে আমরা আধুনিক ভাষায় বহি ফেরত বলে থাকি, এটা আছে কিনা। যদি থাকে তাহলে ক্রয় থেকে ক্রয় ফেরতটা কি হবে? বাদ যাবে। আর যদি না থাকে তাহলে সরাসরি প্রারম্ভিক মজুত পণ্যের নিচে বসে যাবে। আচ্ছা, তাহলে দেখি আমরা, এই যে বহি ফেরত আছে 3,500 টাকা। তাহলে ক্রয় থেকে ক্রয়, এই যে বহি ফেরতটা বাদ যাবে। তাহলে ক্রয় কত ছিল? 2,54,000 টাকা। এবং সেখান থেকে আমরা বাদ দিব কি? আমরা বাদ দিব হচ্ছে বহি ফেরত। বই ফেরত আমাদের কত? বই ফেরত হচ্ছে আমাদের 3,500 টাকা। এই 3,500 টাকা আমরা বাদ দিব। 3,500 টাকা যদি আমরা 2,54,000 টাকা থেকে বাদ দিই, তাহলে আমাদের উত্তর আসবে হচ্ছে 2,50,000 টাকা, 50,500 টাকা। তাহলে আমাদের আসবে হচ্ছে 2,50,500 টাকা। তাহলে দেখো, প্রারম্ভিক মজুত পণ্যের সাথে এই ক্রয়টা যোগ হয়েছে, মানে সমন্বিত ক্রয় আমরা বলতে পারি। তাহলে এই 2,50,500 টাকা এবং হচ্ছে এই 30,000 টাকা, এটা আমরা যোগ করব। যোগ করে আমাদের আসবে হচ্ছে 2,80,500 টাকা। ঠিক আছে, এবং সেটা থেকে আমরা বাদ দিব কি? এই যে প্রারম্ভিক মজুত পণ্য থেকে আমরা ক্রয়টা যোগ করেছি, সমন্বিত ক্রয়, সেই মোট টাকা থেকে আমরা বাদ দিব সমাপনী মজুত পণ্য। তাহলে আমরা এখানে লিখবো যে বাদ সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য কত? দেখো, আমাদের সমাপনী মজুত পণ্য আছে 15,500 টাকা। এই 15,500 টাকা আমরা এখান থেকে বাদ দিব, 15,500। তাহলে এই 2,80,500 থেকে যদি আমরা 15,500 টাকা বাদ দেই, তাহলে আমাদের আসবে 2,65,000 টাকা। দেখো, এটাই হচ্ছে আমাদের সমন্বিত ক্রয়ের পরিমাণ। যেহেতু হয়ে গেছে, তাই আমরা এটা ডাবল মার্জিন করে বন্ধ করে দিব। আচ্ছা, এরপর আমরা উত্তরে যে লিখব, উত্তর সমন্বিত ক্রয়ের পরিমাণ কত টাকা পেয়েছি? 2,65,000 টাকা। এই 2,65,000 টাকাই হচ্ছে ক নং প্রশ্নের সমাধান। ওকে, দেখো, 6 নং সৃজনশীলের ক নং প্রশ্ন সমাধানের পর এখন আমরা খ নং প্রশ্ন সমাধান করব। খ নং প্রশ্নে বলেছে দোয়েল এন্টারপ্রাইজের রেওয়ামিল প্রস্তুত করো। শুদ্ধ একটি রেওয়ামিল প্রস্তুত করতে হবে। দেখো,
তাহলে আমরা এই সবগুলো লেনদেন নিয়ে ক্রিয়া মিল প্রস্তুত করব। চলো তাহলে করি। এর জন্য আমাদের যে ঘর করতে হবে রেওয়া মিলের ঘর, প্রথমে লিখতে হবে যে দোয়েল এন্টারপ্রাইজ রেওয়া মিল করতেছি, রেওয়া মিল দিতে হবে এবং 31শে ডিসেম্বর 2017 তারিখ। ক্রমিক নং হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এটা হচ্ছে আমরা রেওয়া মিলের ঘর, আমরা সবাই জানি। তাহলে প্রথমেই আমাদের আছে হচ্ছে মূলধন। মূলধন আমরা জানি সবসময় কি হবে, ক্রেডিট হবে। তাহলে আমরা মূলধন লিখব, মূলধনের টাকার পরিমাণ হচ্ছে 1,90,000 টাকা, সেটা আমরা ক্রেডিট ঘরে লিখব 1,90,000 টাকা। ঠিক আছে, এরপর 2 নম্বর আমরা দিব। 2 নম্বরে আমাদের কে আছে, 2 নম্বরে আমাদের আছে নগদ তহবিল। নগদ তহবিল হচ্ছে ডেবিট হবে 1,54,000 টাকা। তাহলে আমরা লিখব যে নগদ তহবিল। নগদ তহবিল আমরা কত পেয়েছি, 1,54,000 টাকা, এটা আমরা ডেবিট ঘরে, ডেবিট পাশে লিখব। 3 নম্বরে আমাদের আছে বিক্রয়। আমরা জানি যে বিক্রয় সবসময় হবে ক্রেডিট। তাহলে বিক্রয় কত, 4,67,000 টাকা। তাহলে আমরা ক্রেডিট ঘরে লিখবো যে 4,67,000 টাকা। আচ্ছা, এরপর 4 নম্বরে, 4 নম্বরে আমাদের কি আছে, 4 নম্বরে আমাদের আছে হচ্ছে উত্তোলন। উত্তোলন আমাদের ডেবিট হবে। তাহলে আমরা উত্তোলন দিব ডেবিট। উত্তোলন আছে কত, 15,300 টাকা। তাহলে আমরা এখানে লিখবো যে 15,300 টাকা, সরি 15,300 টাকা। আচ্ছা, এরপর আমাদের আছে বহি ফেরত, যেটা আধুনিক ভাষায় আমরা বহি ফেরত বলতেছি, কিন্তু আমরা এটা জানি হচ্ছে ক্রয় ফেরত হিসেবে। বহি ফেরত আমাদের হবে হচ্ছে ক্রেডিট। তো আমরা ক্রেডিট ঘরে লিখবো বহি ফেরত 3,500 টাকা। দেখো কত আছে, 3,500 টাকা আমরা ক্রেডিট ঘরে লিখবো। আচ্ছা, এরপর আমাদের আছে অগ্রিম প্রাপ্ত বাড়ি ভাড়া। তার মানে অগ্রিম ভাড়া আমরা বলতে পারি। তাহলে আমরা লিখবো যে অগ্রিম প্রাপ্ত বাড়ি ভাড়া। অগ্রিম প্রাপ্ত বাড়ি ভাড়া, অগ্রিম প্রাপ্ত বাড়ি ভাড়া আমাদের ছিল কত, 8,000 টাকা, এটা আমাদের হবে ক্রেডিট। 7 নম্বর দিয়ে আমাদের আছে অগ্রিম বীমা। অগ্রিম বীমা, অগ্রিম বীমা আমাদের আছে 9,500 টাকা। অগ্রিম বীমা হবে ডেবিট পাশে, আমরা লিখবো 9,500 টাকা। এরপর 8 নম্বরে আমাদের আছে হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য 30,000 টাকা। তাহলে আমরা এখানে লিখবো প্রারম্ভিক মজুদ পণ্য। প্রারম্ভিক মজুদ পণ্য আমাদের কত ছিল, 30,000 টাকা। প্রারম্ভিক মজুদ পণ্য আমাদের ডেবিট ঘরে বসবে, আমরা লিখবো 30,000 টাকা। আচ্ছা, এরপর 9 নং, 9 নংয়ে আমাদের আছে হচ্ছে আন্তঃফেরত। এটা হচ্ছে বিক্রয় ফেরত, যেটাকে আমরা বলে থাকি। তাহলে বিক্রয় যদি ক্রেডিট হয়, বিক্রয় ফেরত হবে ডেবিট। তাহলে আমরা লিখবো আন্তঃফেরত। আন্তঃফেরত হচ্ছে 11,000 টাকা। এরপর আমাদের 10 নংয়ে আছে, দেখো কি, 10 নংয়ে আছে বন্ধকি ঋণ। বন্ধকি ঋণের টাকার পরিমাণ হচ্ছে 1,00,000 টাকা। ঋণ সবসময় ক্রেডিট হবে, তাহলে আমরা লিখবো যে 1,00,000 টাকা। এরপর 11 নম্বর, 11 নম্বরে আমাদের আছে ক্রয়। ক্রয় হিসাবে আমরা জানি ডেবিট, কারণ বিক্রয় যেহেতু ক্রেডিট হয়, তাই ক্রয় নিঃসন্দেহে ডেবিট হবে। ক্রয় ছিল 2,54,000 টাকা। তাহলে আমরা ডেবিট ঘরে লিখবো 2,54,000 টাকা। এরপর 12 নম্বরে আমাদের আছে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাবে আমাদের হচ্ছে চলতি সম্পদ। প্রাপ্য হিসাব আমাদের 3,62,000 টাকা। প্রাপ্য হিসাব ডেবিট হবে, তাহলে আমরা এটা লিখবো 3,62,000 টাকা। এরপর আছে আমাদের 13 নং, 13 নং আছে ভবিষ্যৎ তহবিল। আচ্ছা, ভবিষ্যৎ তহবিল মানে আমরা ভবিষ্যতের জন্য জমা করছি আর কি। ভবিষ্যৎ তহবিল হচ্ছে 60,000 টাকা। ভবিষ্যৎ তহবিল হবে আমাদের ক্রেডিট, 60,000 টাকা। তাহলে আমরা এটা দিব 60,000 টাকা। এরপর 14 নম্বর, 14 নম্বরে আমাদের আছে আয়কর। আয়কর কত হচ্ছে 9,200 টাকা। আয়কর হিসেবে আমাদের ডেবিট হবে, তাহলে আমরা লিখবো যে আয়কর 9,200 টাকা ডেবিট। আচ্ছা, আয়কর 9,200 টাকা। এরপর আমাদের আছে বিলম্বিত বিজ্ঞাপন। বিলম্বিত বিজ্ঞাপন আমাদের আছে 25,000 টাকা। তাহলে আমরা লিখবো বিলম্বিত বিজ্ঞাপন। বিলম্বিত বিজ্ঞাপন হিসাব হবে ডেবিট, 25,000 টাকা। তাহলে আমরা লিখবো 25,000
এরপর 16 নম্বরে আমাদের আছে সমাপনী মজুত পণ্য। আচ্ছা, সমাপনী মজুত পণ্য আমরা জানি যে রেওয়া মিলে আসে না, তাই আমরা সমাপনী মজুত পণ্য বসাবো না। যদি একসাথে সমন্বিত ক্রয় থাকতো সেক্ষেত্রে আমরা সমাপনী মজুত পণ্য দিতাম। যেহেতু আমাদের সমন্বিত ক্রয় নাই, তাহলে আমরা কি করব, সমাপনী মজুত পণ্যটা দিব না। তাহলে সমাপনী মজুত পণ্য আমাদের বাদ যাবে। আমাদের পরে আসবে হচ্ছে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব হচ্ছে আমাদের দায়। তাহলে আমরা লিখব প্রদেয় হিসাব, চলতি দায়। তাহলে প্রদেয় হিসাব হবে ক্রেডিট 41,500 টাকা। দেখো এখানে দেওয়া আছে 41,500 টাকা। আচ্ছা, এখন আমাদের আর কোনো এন্ট্রি নাই। এখন আমরা কি করব, এই সবগুলোকে একসাথে যোগ করে দিব। প্রথমেই আমাদের সবসময় মনে রাখতে হবে আমরা ডেবিট পাসটা যোগ করব, তারপরে ডেবিট পাসটার সাথে আমরা ক্রেডিট পাসটা যোগ করব। ডেবিট পাস যোগ করার পর যা আসবে দেখো, ডেবিট পাস যোগ করলে আসছে হচ্ছে 8,70,000 টাকা। তারপর আমরা এই ক্রেডিট পাসটা যোগ করব। যদি আমাদের ডেবিট এবং ক্রেডিট পাস না মিলে সেক্ষেত্রে আমরা অনিশ্চিত হিসাব দিয়ে ডেবিট ক্রেডিট পাসে যদি কম হয়, সেই কম টাকাটা কত কম হয়েছে সেটা আমরা ক্রেডিট পাসে লিখে দিব। আর যদি মিলে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ মিলে গেছে, তাহলে আমরা লিখে দিব সরাসরি। এবং আমরা উত্তরে যে লিখবো, উত্তর রেওয়া মিলের যোগফল কত টাকা, 8,70,000 টাকা। এই হচ্ছে রেওয়া মিলের 6 নং সৃজনশীলের খ নং প্রশ্নের সমাধান। ওকে, দেখো 6 নং সৃজনশীলের ক খ প্রশ্ন সমাধানের পর এখন আমরা গ নং প্রশ্ন সমাধান করব। গ নং প্রশ্নে বলেছে দোয়েল এন্টারপ্রাইজের সমাপনী মালিকানা সত্ত্ব নির্ণয় করো। সমাপনী মালিকানা সত্ত্ব বলতে আমরা মালিকের আয় এবং তা থেকে ব্যয় বাদ দিব, এবং মালিক যা উত্তোলন করে নিজের জন্য বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে সেগুলো বাদ দিব। বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা হচ্ছে মালিকের সমাপনী টাকার পরিমাণ, বা বলে থাকি আমরা সমাপনী মালিকানা সত্ত্ব। চলো তাহলে শুরু করি। এর জন্য প্রথমে আমাদের কি করতে হবে, মালিকের যে আয় আছে সেগুলো বের করতে হবে। তো মালিকের প্রথম আয় যেটা ব্যবসায় সে ইনভেস্ট করে সেটা হচ্ছে মূলধন। তাহলে আমরা লিখব যে মূলধন। মূলধন হচ্ছে কত ছিল, দেখো মূলধন ছিল 1,90,000 টাকা। তাহলে আমরা এটা ক্রেডিট ঘরে লিখবো 1,90,000 টাকা। এরপর কোথা থেকে আয় হয়, দেখো এরপর বিক্রয় থেকে আয় হয়। 4,67,000 টাকা বিক্রয় করেছে। তাহলে কি হবে, এই যে এই আয়টা, এটা হচ্ছে আয়, এটা বিক্রয়ের সাথে যোগ হবে। এটা হচ্ছে আয়, এটা যোগ হবে। তাহলে আমরা লিখতে পারি যে যোগ আয় সমূহ। এই যে মূলধনের সাথে আয় সমূহগুলো যোগ হবে। তাহলে বিক্রয় থেকে আয় হয়, তাহলে আমরা লিখতে পারি যে বিক্রয়। বিক্রয় থেকে যেহেতু আয় হয় তাহলে বিক্রয় আমাদের কত, দেখো বিক্রয় হচ্ছে 4,67,000 টাকা। তাহলে এখানে আমরা লিখবো 4,67,000 টাকা। এবং বিক্রয়ের সাথে যদি কোনো কিছু থাকে, যেমন বিক্রয় ফেরত, যেটাকে আমরা আন্তঃফেরত বলি, সেটা আমরা কি করব, বাদ দিব বিক্রয় থেকে। তাহলে বিক্রয় ফেরত আন্তঃফেরত আছে কিনা আমাদের দেখতে হবে। যেহেতু বই ফেরত আছে, আন্তঃফেরত আছে, দেখো আন্তঃফেরত হচ্ছে 11,000 টাকা। তাহলে এই বিক্রয় থেকে এটা বাদ যাবে। তাহলে আমরা লিখি যে বাদ আন্তঃফেরত। আন্তঃফেরত ছিল 11,000 টাকা। এই 11,000 টাকা আমরা 4,67,000 টাকা থেকে বাদ দিব। 4,67,000 টাকা থেকে যদি আমরা 11,000 টাকা বাদ দিই আমাদের আসবে 4,56,000 টাকা। তাহলে আমরা এখানে লিখবো 4,56,000 টাকা। আচ্ছা, এরপর মালিকের আর কোনো আয় নাই, ঠিক আছে, যেখান থেকে আহ, আয় হবে, ক্রয় করলে নগদ টাকা আসে, পণ্য চলে যায়। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে আমাদের কি, মালিকের আয়। তাহলে আমরা এই মূলধন টাকার পরিমাণ এবং বিক্রয় টাকার পরিমাণটা যোগ করব। যোগ করলে আমাদের আসবে হচ্ছে 6,46,000 টাকা। আচ্ছা, এরপর আমরা কি বাদ দিব, দেখো এরপর আমরা বলেছি যে আমরা ব্যয় বাদ দিব। তাহলে আমরা এখানে লিখতে পারি যে বাদ ব্যয় সমূহ। তো ব্যয় কি হতে পারে, ব্যয় করলে তোমার পণ্য ক্রয় করলে ব্যয় হয়। যেহেতু বিক্রয় করলে আমাদের আয় হয়েছে, তাহলে আমাদের ক্রয় করলে কি হবে, ব্যয় হবে, প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যাবে। নিত্য ক্রয় লিখি,
সমন্বিত ক্রয়, যেটা আমরা ক নাম্বার প্রশ্ন সমাধান করার সময় পেয়েছিলাম। তাহলে সমন্বিত ক্রয় হবে আমাদের কত টাকা দেখো, সমন্বিত ক্রয় হবে আমাদের 2,65,000 টাকা। তাহলে 2,65,000 টাকা আমরা লিখবো। এখন এই যে 6,46,000 টাকা থেকে এই 2,65,000 টাকা আমরা বাদ দিব। এটা যদি আমরা বাদ দিই তাহলে আমাদের উত্তর আসবে 3,81,000 টাকা। তোমরা দেখে নিও যে আমরা যখন ক নাম্বার প্রশ্ন সমাধান করেছিলাম সেখানে সমন্বিত ক্রয়ের পরিমাণ চেয়েছিল, এই যে সমন্বিত ক্রয়ের পরিমাণ। তাহলে আমরা সরাসরি সমন্বিত ক্রয় যদি লিখে দেই, বাদ দিয়ে দিই লিখে, তাহলে আমাদের হয়ে যাচ্ছে। ক্রয় থেকে আন্তঃফেরত, ক্রয় ফেরত বাদ দেওয়ার দরকার হচ্ছে না। আচ্ছা, তারপর আমরা কি বলেছিলাম, তারপর বাদ যাবে উত্তোলন। মালিক প্রতিষ্ঠান থেকে যা কিছু উত্তোলন করে সেটা কি মালিকের জন্য ব্যয়। তাহলে আমরা বাদ দিব হচ্ছে উত্তোলন। আমরা এখানে লিখবো বাদ উত্তোলন সমূহ। তো এই যে দেখো এখানে বলেছে উত্তোলন, মালিক উত্তোলন করেছে 15,300 টাকা, ঠিক আছে। তাহলে আমরা 15,300 টাকা টাকার পরিমাণ বলেছে, তাহলে এটা কি আসবে, নগদ টাকা হবে। নগদ উত্তোলন করেছে, আমরা লিখতে পারি যে নগদ উত্তোলন কত টাকা করেছে, 15,300 টাকা। তাহলে আমরা এটা লিখবো যে 15,300 টাকা সে নগদ উত্তোলন করেছে। এরপর আমাদের আসবে হচ্ছে আয়কর, 9,200 টাকা। আমরা লিখবো যে আয়কর কত টাকা, 9,200 টাকা, 9,200 টাকা। তাহলে এই 15,300 এবং এই 9,200 যোগ করলে আমাদের আসবে হচ্ছে 24,500 টাকা আসবে। এই 24,500 টাকা আমরা এই 3,81,000 টাকা থেকে বাদ দিব। তাহলে 3,81,100 টাকা থেকে যদি আমরা 24,500 টাকা বাদ দিই তাহলে আমাদের উত্তর আসবে 3,56,500 টাকা। ঠিক আছে, দেখো তাহলে আমাদের এই গণন প্রশ্ন সমাধান হয়ে গেছে, তাই জন্য বন্ধ করে দিব। তাহলে আমরা উত্তরে যে লিখবো যে সমাপনী মালিকানা সত্ত্বের পরিমাণ, লিখতে পারি যে সমাপনী মালিকানা সত্ত্বের পরিমাণ কত টাকা পেয়েছি, দেখো আমরা পেয়েছি 3,56,000 টাকা, 3,56,500 টাকা। তাহলে আমরা লিখবো 3,56,500 টাকা। এই হচ্ছে আমাদের গণন প্রশ্নের সমাধান। তাহলে আমরা রেওয়ামিলের 6 নং সৃজনশীলের 3টি প্রশ্ন সমাধান করে দেখালাম। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।